ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা আইআরজিসির যুদ্ধে প্রথমবার মিসাইল ছুড়ল হাউথি। ইরানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ নেতানিয়াহু বাহিনীর, কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষের আশা যুক্তরাষ্ট্রের। সংঘাতের জেরে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা, দেশে দেশে কর্মঘণ্টা কমানো সহ নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে ফের হুমকি ট্রাম্পের। We're crushing Iran's currently as we speak. I just looked. We had another big day. We hit them. They don't know what's happening. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার হরমুজকে ট্রাম্প প্রণালী আখ্যা দিয়ে ফের ইরানের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন কয়েক সপ্তাহের মধ্যেই বন্ধ হতে পারে যুদ্ধ। এর মধ্যেই তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এর আগে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালায় নেতানিয়াহু বাহিনী। দীর্ঘ এক মাস পূর্ণ হলো ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান এপিক ফিউরির। পাল্টা অপারেশন ট্রু প্রমিস 4-এর অংশ হিসেবে দাঁত ভাঙা জবাব দিয়ে যাচ্ছে খামেনি প্রশাসনও। স্থানীয় সময় শনিবার ভোরেও রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানের বাণিজ্যিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। শুধু ইরানি নয়, ইসরায়েলি বাহিনীর বিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া দক্ষিণের সীমান্ত থেকে ইসরায়েলে হামলা চালানো হয়। পাশাপাশি ইয়েমেন থেকে ইরানের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হাউথিরা। এছাড়া কাতার, বাহরাইন, আবুধাবি, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ইরান চালায় একের পর এক হামলা। এর আগে শুক্রবার রাতে ইরানের বুশেরা শহরে থাকা পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানায় নেতানিয়াহু বাহিনী। শনিবারও তেহরান বিশ্ববিদ্যালয়ে চালানো হয় আক্রমণ। এছাড়া পশ্চিম ইরান, কেরমানশাহ প্রদেশ এমনকি জানজান শহরেও হামলা চালায় ইসরায়েলি সেনারা। লেবাননের অবস্থা আরও ভয়াবহ। দেশটির দক্ষিণাঞ্চল এবং রাজধানী বৈরুত ছাড়াও কফার তেবনিদ শহর সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে দখলদার সেনারা। চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনা নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে তেহরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিচ্ছে। একই সঙ্গে তিনি বক্তব্যের সময় হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী আখ্যা দিয়ে তেহরানের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি দেন। অন্যদিকে তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, মাস নয় চলমান যুদ্ধ আর কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। একই সুরে কথা বলেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফও। ইরানের ট্রাম্প প্রণালী মানে হরমুজ প্রণালী খুলে দিতেই হবে। আমার মনে হয় নেটোর পাশে যুক্তরাষ্ট্রের থাকার আর কোনো দরকার নেই, তাই না? আমি আশা করছি ইরানের যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, এক মাসও লাগবে না। এদিকে ইরানের পরমাণু স্থাপনায় হামলার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যদিও এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস বলেন, ইরানে হামলা আরও জোরদার করা হবে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানকে রাশিয়া কতটা সামরিক সহায়তা দিচ্ছে এ নিয়ে বাড়ছে আলোচনা। গোয়েন্দা তথ্য, ড্রোন প্রযুক্তি ও সীমিত সহায়তার ইঙ্গিত মিলছে, তবে সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো লক্ষণ নেই মস্কোর। বিশ্লেষকদের মতে সহযোগিতা অব্যাহত থাকলেও সেটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো পর্যাপ্ত নয়। রাশিয়া ইরানকে কিছু সামরিক সহায়তা দিচ্ছে, সম্প্রতি এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এ সহায়তাকে অল্প বলেও উল্লেখ করেন তিনি। বিশ্লেষকরা বলছেন মস্কোর সহায়তা মূলত সীমিত পর্যায়ের, সেটা সরাসরি যুদ্ধের ফল বদলানোর মতো নয়। তবে এই সহযোগিতা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে তথ্য ও প্রযুক্তি খাতে। রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়তা হচ্ছে স্যাটেলাইট ও গোয়েন্দা তথ্য ভাগাভাগি। লিয়ানা সিস্টেমের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবস্থান শনাক্তে সহায়তা পাচ্ছে ইরান, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। এছাড়া ইরানের খায়াম স্যাটেলাইট থেকেও তথ্য আদান প্রদানের সম্ভাবনার কথা বলা হচ্ছে। দশকের পর দশক ধরে রাশিয়া ইরানকে বিভিন্ন অস্ত্র সরবরাহ করে আসছে, যদিও বর্তমান সংঘাতে বড় ধরনের নতুন অস্ত্র সরবরাহের কোনো প্রমাণই নেই। তবে ইউক্রেন যুদ্ধে ইরানের দেওয়া শাহেদ ড্রোন ব্যবহার করে সেগুলো উন্নত করেছে রাশিয়া, যার কিছু প্রযুক্তি আবার ইরানের কাছেও ফিরে গেছে। ড্রোন হামলায় একসঙ্গে আসল ও ভুয়া ড্রোন পাঠানোর মতো নতুন কৌশল এই সহযোগিতারই অংশ।
রাশিয়া ও ইরান নিজেদের কৌশলগত অংশীদার বললেও তাদের মধ্যে কোনো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নেই। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ, তেলের দাম বৃদ্ধি থেকে লাভ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাত এড়ানোর কৌশলের কারণেই মস্কো সতর্ক অবস্থানে। তাই বর্তমান সহায়তাকে অনেকেই প্রতীকী সমর্থন হিসেবে দেখছেন। নাদিম মারজান, সময় সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার পরিবার। উপকূলীয় শহর তায়রের স্কুলগুলোতে গড়ে উঠেছে অস্থায়ী শরণার্থী শিবির। জীবনযাত্রার চরম সংকটে বাসিন্দাদের মাঝে বাড়ছে নিরাপত্তা শঙ্কা। স্কুলের করিডোরে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চারা, তবে পড়াশোনা করতে নয়, বরং ঘরবাড়ি ছেড়ে জীবন বাঁচানোর তাগিদেই আশ্রয় নিয়েছে বিদ্যালয়ে। লেবাননের উপকূলীয় শহর তায়রের জাফারিয়া হাই স্কুলে শ্রেণীকক্ষের ফ্লোরে চাদর ও ম্যাট্রেস বিছিয়ে বানানো হয়েছে অস্থায়ী শরণার্থী শিবির। বাস্তুচ্যুত পরিবারগুলো স্কুলের ভেতরেই চালিয়ে যাচ্ছে নিত্যদিনের কাজ। ৬৪ বছর বয়সী খাদিজা ইউসুফ জানান, মজতাল জাউন গ্রাম থেকে এসেছেন তিনি। ইসরায়েলি বিমান হামলায় তার বাড়ি ধ্বংস হয়ে গেছে। বিমান হামলায় আমি ভয় পেয়ে গিয়েছিলাম। গ্রামে আর কেউ থাকেনি। আমি বের হয়ে দেখলাম বাড়িগুলো ধ্বংস হয়ে গেছে। সিভিল ডিফেন্সের মাত্র ১০ থেকে ১৫ জন লোক ছিল। তারা আমাকে অপেক্ষা করতে বলল। তারপর আবার বিমান হামলা শুরু হলো। আমি ভয়ে সরে গেলাম। দক্ষিণ লেবাননের অংশ দখল করে হিজবুল্লাহর সঙ্গে একটি বাফার জোন তৈরি করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। লিতানি নদীর দক্ষিণে সব বাসিন্দাকে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণ পূর্বাঞ্চল এবং বৈরুত ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলায় নারী, শিশুসহ অন্তত ১,০০০ মানুষ নিহত হয়েছেন। মানবিক বিপর্যয় আর নিরাপত্তা সংকটে জীবনযাপন করছেন লেবাননের বাস্তুচ্যুত বাসিন্দারা। বরকতুল্লাহ, সময় সংবাদ। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানির বাজারে অস্থিরতা বাড়ছে, পরিবহন উৎপাদন ব্যয়। সরবরাহ সংকটে নড়বড়ে হয়ে গেছে বৈশ্বিক অর্থনীতি। এই পরিস্থিতিতে চাহিদা কমানোই এখন বড় কৌশল। বিশ্বের বিভিন্ন দেশে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। রেশনিং থেকে কর্মঘণ্টা কমানো, জীবনযাত্রায় আসছে বড় পরিবর্তন। বিশ্বের প্রায় ২০% তেল সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কড়াকড়ির কারণে তৈরি হয়েছে নজিরবিহীন জ্বালানি সংকট। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা একে ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে। জরুরি মজুদ থেকে প্রায় ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়া হলেও দাম স্থিতিশীল হচ্ছে না। এতে পরিবহন, শিল্প ও বিদ্যুৎ খাতে সরাসরি প্রভাব পড়ছে। এ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ জ্বালানি ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করছে। শ্রীলঙ্কায় কিউআর কোডের মাধ্যমে সপ্তাহে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি দেয়া হচ্ছে। মিয়ানমারে জোর বিজোর পদ্ধতিতে গাড়ি অনুযায়ী জ্বালানি বিক্রি করা হচ্ছে। কম্বোডিয়ায় বন্ধ 1/3 পেট্রোল পাম্প। ভারতে এলপিজি আমদানি কমে যাওয়ায় রেস্তোরাঁ খাতে চাপ পড়েছে। গৃহস্থালী রান্নাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। ইউরোপীয় ইউনিয়ন এখনও সমন্বিত পদক্ষেপে পিছিয়ে, কাজে দেশভিত্তিক সিদ্ধান্ত নিতে হচ্ছে। জার্মানিতে 2 সপ্তাহে জ্বালানির দাম প্রায় 18% বেড়েছে। ইউরোপে স্লোভেনিয়া প্রথমবারের মতো জ্বালানি রেশনিং চালু করেছে। ডিজেল মজুতের ওপরও কড়াকড়ি আরোপ করেছে দেশটি। জ্বালানি চাহিদা কমাতে অনেক দেশ কর্মঘণ্টা কমানোর পথে হাঁটছে। পাকিস্তানে চালু হয়েছে 4 দিনের কর্মসপ্তাহ। ডমিনিকান রিপাবলিকও নিয়েছে একই সিদ্ধান্ত। মিশরে দোকান ও রেস্তোরাঁ রাত 9টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি অফিসে এয়ার কন্ডিশনের জন্য নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে থাইল্যান্ড। পাশাপাশি বাড়ানো হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। বিশ্বজুড়ে পরিবহন খাতেই ব্যবহৃত হয় প্রায় 45% তেল, তাই এখানেই সবচেয়ে বেশি কাটছাটের চেষ্টা। এমনকি বিমান ভ্রমণ কমানোর পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। টিকিট মূল্য বাড়ানোর ইঙ্গিত দিয়েছে এয়ারলাইন্সগুলো। নিউজিল্যান্ডে কার ফ্রি ডে চালুর পরিকল্পনা চলছে। আফ্রিকার দেশগুলো মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল। কেনিয়ায় জ্বালানি রফতানি নিষিদ্ধ ও রেশনিং চালু হয়েছে। জাম্বিয়ায় মজুতকারীদের জরিমানার হুঁশিয়ারি দিয়েছে সরকার। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় পেট্রোল, ডিজেলের উপর শুল্ক কমিয়েছে ভারত সরকার। যুক্তরাষ্ট্রে জ্বালানি খরচ বাড়ায় প্রভাব সরাসরি খাদ্য সরবরাহের উপর পড়ছে। ফ্রান্স ও চিলিতেও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় জনজীবনে চাপ তৈরি হয়েছে। জ্বালানি দামের ঊর্ধ্বগতির মুখে পেট্রোল, ডিজেলের ওপর শুল্ক কমিয়েছে ভারত সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, সরবরাহ ঘাটতি হবে না এবং এভিয়েশন জ্বালানির দামও বাড়ানো হচ্ছে না। একই সঙ্গে ডিজেল রফতানি ও এভিয়েশন জ্বালানিতে অতিরিক্ত কর আরোপ করে রাজস্বে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে নয়াদিল্লি।
ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের বাজারে তেল গ্যাসের দাম বাড়ছে দ্রুত। দেশটির বিশ্লেষকদের মতে জ্বালানি খরচ বাড়ার প্রভাব সরাসরি খাদ্য সরবরাহের ওপর পড়ছে। কফি আমদানিকারক প্রতিষ্ঠানগুলো বলছে, মধ্যপ্রাচ্য সংঘাতের পর থেকে কফি পরিবহন, সংরক্ষণ ও সরবরাহ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই আমরা বাড়তি মূল্য ও পরিবহন খরচের মুখে পড়ছি। পাশাপাশি আন্তর্জাতিক বা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলার খরচও বেড়ে গেছে। ইউরোপের দেশ ফ্রান্সের বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। হাইব্রিড গাড়িতে ব্যয় বৃদ্ধিতে ব্যাহত হচ্ছে সাধারণ নাগরিকদের জীবন। গেল 10 দিনে গাড়ির জ্বালানির দাম প্রতি লিটার প্রায় 30 সেন্ট বৃদ্ধি পেয়েছে। লাতিন আমেরিকার দেশ চিলিতেও জ্বালানির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় জনজীবনে চাপ তৈরি হয়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করছেন, সংঘাত দীর্ঘায়িত হলে মূল্যস্ফীতি ও বেকারত্ব বাড়ার ঝুঁকি তৈরি হতে পারে। এতে বৈশ্বিক অর্থনীতি দীর্ঘমেয়াদে বড় ধাক্কার মুখে পড়তে পারে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। বৈশ্বিক অস্থিরতায় যখন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে বিভিন্ন দেশ, তখন কমানোর পথে হাঁটল পোল্যান্ড। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জ্বালানি তেলের ওপর ভ্যাট ও ট্যাক্স কমানোর ঘোষণা দিয়েছেন। তবে সরকারের এই সিদ্ধান্তে ধসের মুখে পড়েছে দেশটির প্রধান তেল শোধনাগার কোম্পানি অরলেন। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাড়ছে জ্বালানি তেলের দাম। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা ঠেকাতে তেলের দাম কমানোর পদক্ষেপ নিয়েছে পোলিশ সরকার। বৃহস্পতিবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, জ্বালানি তেলের ওপর ভ্যাট 23% থেকে কমিয়ে মাত্র 8% নামিয়ে আনা হবে। একই সঙ্গে এক্সাইজ ডিউটিও ইউরোপীয় ইউনিয়নের সর্বনিম্ন করা হবে। অতিরিক্ত মুনাফা করা জ্বালানি কোম্পানিগুলোর ওপর বিশেষ উইন্ডফল ট্যাক্স বসানোর পরিকল্পনাও করছে সরকার। আসন্ন ইস্টার ছুটির আগেই দেশের মানুষ প্রতি লিটার ডিজেলে অন্তত 32 সেন্ট কমে কিনতে পারবেন। আমরা চাই না যুদ্ধের প্রভাব সরাসরি সাধারণ মানুষের পকেটে পড়ুক। সরকারের এই জনবান্ধব ঘোষণা দেশটির সাধারণ মানুষের মুখে হাসি ফোটালেও পুঁজিবাজারে লেগেছে বড় ধাক্কা। ঘোষণার পরপরই রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার কোম্পানি অরলেনের শেয়ারের দাম পড়ে গেছে 6% বেশি। এদিকে কম দামের সুযোগ নিতে প্রতিবেশী দেশের নাগরিকরা যাতে পোল্যান্ডে এসে তেল নিয়ে যেতে না পারে, সেজন্য বিশেষ কড়াকড়ি আরোপের ইঙ্গিত দিয়েছেন টাস্ক। প্রয়োজনে স্লোভাকিয়ার মতো দ্বৈত দাম নীতি অনুসরণের কথাও ভাবছে দেশটি, যেখানে বিদেশি লাইসেন্স প্লেটের গাড়ির জন্য তেলের দাম থাকবে বেশি। অন্তরা সেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নতুন সরকার শপথ নেয়ার পরদিনই নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক গ্রেপ্তার। জেএনজি বিক্ষোভ দমন অভিযানে জড়িত থাকার অভিযোগ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এর পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাকের দাবি করেছে ইরান সংশ্লিষ্ট হ্যাকাররা। প্যাটেলের কিছু ছবি ও নথিপত্র ইন্টারনেটে প্রকাশ করেছে তারা। হ্যাকার গোষ্ঠীটির নাম হান্দালা হ্যাক টিম। গোষ্ঠীটি তাদের ওয়েবসাইটে জানায়, সফলভাবে হ্যাকের শিকার ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় এখন ক্যাশ প্যাটেলের নামও থাকবে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তা প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অনলাইনে প্রকাশিত তথ্যগুলো সঠিক মনে হচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি FBI। গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দখলকৃত পশ্চিম তীরে অব্যাহত রয়েছে হামলা। গাজা উপত্যকায় ইয়েলো লাইন নামে পরিচিত সীমারেখাকে স্থায়ী রূপ দিচ্ছে নেতানিয়াহু বাহিনী, যা উপত্যকায় দখলদারদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করছে। অন্যদিকে পূর্ব জেরুজালেমে উচ্ছেদ অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। যুদ্ধবিরতি চলমান থাকলেও গাজায় থামছে না সহিংসতা। গাজা সিটির তুফাহ এলাকায় একটি ফিলিস্তিনি গোষ্ঠীকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। উত্তরাঞ্চলীয় তুলকারেম শহরে গুরুতর অবস্থায় 2 জনকে হাসপাতালে নেওয়া হয়। এছাড়া নবলুস শহরে ইসরায়েলি বাহিনীর গোপন অভিযানের সময় এক ফিলিস্তিনিকে গুলি করে অপহরণ করা হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ওয়াফা নিউজ। গাজা উপত্যকায় ইয়েলো লাইন নামে পরিচিত সীমারেখাকে কার্যত স্থায়ী রূপ দিচ্ছে ইসরায়েলি বাহিনী। শুরুতে এটিকে সাময়িক ব্যবস্থা হিসেবে দেখানো হলেও বাস্তবে এটি এখন স্থায়ী বিভাজন রেখায় পরিণত হচ্ছে, যা গাজার ভেতরে ইসরায়েলি নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করছে।
ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটসের প্রতিবেদনে বলা হয় এই লাইন বরাবর ৩২টি সামরিক অবস্থান গড়ে তোলা হয়েছে এবং অন্তত ১৭ কিলোমিটার জুড়ে নির্মাণ করা হচ্ছে স্থল প্রতিরক্ষা দেয়াল। ইয়েলো লাইন এখন গাজায় ইসরায়েলি সেনা মোতায়েন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, যার আশেপাশে নিয়মিত সামরিক অভিযান চালাচ্ছে দখলদাররা। জাতিসংঘের মানবাধিকার অফিস জানায় গেল সপ্তাহে দখলকৃত পূর্ব জেরুজালেমের সিলুয়ান এলাকা থেকে অন্তত ১৬টি ফিলিস্তিনি পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করেছে ইসরায়েলি বাহিনী। এমন উচ্ছেদ অভিযানে আশ্রয়হীন হয়ে পড়েছে পরিবারগুলো, যা এলাকায় তীব্র মানবিক সংকট তৈরি করছে। জাতিসংঘ দপ্তর বলছে জেরুজালেমের পুরনো শহরের আশেপাশের এলাকায় ইসরায়েলিদের বসতি স্থাপনের জন্য পরিকল্পিত প্রক্রিয়ায় এই উচ্ছেদ অভিযান শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। বরকতুল্লাহ, সময় সংবাদ। নেপালে নতুন সরকার শপথ নেয়ার পরদিনই গ্রেফতার হলেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। পুলিশ জানায় গত বছর সেপ্টেম্বরে জেএনজি বিক্ষোভকারীদের ওপর চালানো প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হবে। গত বছরের সেপ্টেম্বরে সরকার বিরোধী বিক্ষোভে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে কাঠমান্ডুর বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেফতার করা হয়েছে। নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং তার মন্ত্রিসভার শপথ নেয়ার পরের দিনই এই গ্রেফতারের ঘটনা ঘটল। সহিংসতা তদন্তে গঠিত প্যানেল এই দুজনের বিরুদ্ধে ফৌজদারি অবহেলার অভিযোগে মামলা করার সুপারিশের পর এ পদক্ষেপ নেওয়া হলো। পুলিশ জানায় গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতি বিরোধী আন্দোলনে অংশ নেয়া তরুণ বিক্ষোভকারীদের ওপর যে নৃশংস দমন-পীড়ন চালানো হয়েছিল তাতে সরাসরি জড়িত থাকা সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এখন আইন অনুযায়ী পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হবে। যদিও ওলি এর আগে তদন্ত কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিলেন। ওলির গ্রেফতারের ব্যাপারে নেপালের নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুঙ্গ লিখেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আর মাত্র ১ মাস বাকি। মমতার দল তৃণমূল কেন্দ্র সরকারের বাংলা বিরোধী মনোভাব ও ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখতে মরিয়া। অন্যদিকে দলটির বিরুদ্ধে দুর্নীতি, অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে মাঠে নেমেছে বিজেপি। আগামী ২৩ ও ২৯ এপ্রিলের ব্যালট যুদ্ধে শেষ হাসি কে হাসবেন তা নিয়ে এখন রাজ্য জুড়ে জল্পনা তুঙ্গে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে সরগরম ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন। রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস তাদের প্রচারে কেন্দ্রীয় সরকারের বাংলা বিরোধী মনোভাবকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সেই সঙ্গে ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখতেও মরিয়া মমতার দল। অন্যদিকে টানা ৩ মেয়াদের ক্ষমতায় থাকা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, সংখ্যালঘুদের সুযোগ সুবিধা, অতিরিক্ত গুরুত্ব দেয়া এবং অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে মাঠে নেমেছে বিজেপি। বামফ্রন্ট আর কংগ্রেস এই দুই রাজনৈতিক দলও প্রচারে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে হাতিয়ার করেছে প্রায় একই ইস্যু। এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে সাবেক তৃণমূল নেতা হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ ইস্যুতে আলোচনায় আসা এই নেতা এখন মমতার কট্টর বিরোধী হিসেবে পরিচিত। রাজ্যের বেশ কিছু মুসলিম ভিত্তিক দলের সঙ্গে জোট বেঁধে তিনি মূলত তৃণমূলের ভোট ব্যাংকে ভাগ বসানোর লক্ষ্যে এগোচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের বিধানসভা নির্বাচনে দুর্নীতি, উন্নয়ন কিংবা প্রতিষ্ঠান বিরোধী হওয়ার বাইরেও ভোটারদের বড় অংশই অনেক ক্ষেত্রে দাঁড়াবেন ধর্মীয় মেরুকরণের পক্ষে অথবা বিপক্ষের অবস্থানের ওপর। কে কিরকম ভাবে ধর্মাচরণ করবে, কে কি খাবে, কে কি পোশাক পরিচ্ছদ পরবে, এটা তো নির্দেশ দেওয়ার কারোর ক্ষমতা নেই। সেগুলো যারা দিচ্ছে তাদেরকে বলা হোক যে তারা পক্ষপাত দুষ্ট। যারা মানুষকে জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে ভাগ করার চেষ্টা করছেন বাংলার মানুষ এবারে তাদের ছুড়ে ফেলে দেবে। হিন্দু মুসলিম বিভেদ ছেড়ে দিয়ে বাংলাকে বাঁচাও, বাংলার সভ্যতাকে বাঁচাও, এটাই আমি চাইবো। যে যত বেশি ধর্মীয় ভাবে আপনাকে আমাকে দুর্বল করে ইভিএম বোতাম টেপা পর্যন্ত নিয়ে যেতে পারবে, তার তত বেশি রাজনৈতিক ফায়দা এই বাংলায় ইদানিং শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে সবশেষ বিধানসভা নির্বাচন হয়েছিল ২০২১ সালে। শেষ পর্যন্ত বিজেপিকে হারিয়ে ক্ষমতায় টিকে থাকে তৃণমূল কংগ্রেস। ২৯৪ আসনের এই বিধানসভা যুদ্ধে তৃণমূল, বিজেপি ও বামফ্রন্ট সব আসনে প্রার্থী দিলেও কংগ্রেস ও জনতা উন্নয়ন পার্টি কিছুটা কৌশলী অবস্থানে রয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে নজিরবিহীন হামলা চালিয়েছে রাশিয়া। এতে 2 জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন অন্তত 11 জন।
সামরিক সরঞ্জাম সহ রাশিয়ার তেল অবকাঠামোতে পাল্টা আক্রমণের দাবি করেছে ইউক্রেনের সেনারাও। ইউক্রেন যুদ্ধের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক সহযোগিতাকে যুক্ত করা যুক্তরাষ্ট্রের ভুল বলে মন্তব্য করেছে ক্রেমলিন। এদিকে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউক্রেনের পূর্বাঞ্চলে নতুন করে হামলা জোরদার করেছে রাশিয়া। একই সঙ্গে সুমি, দিনিপ্রোপেট্রোভস্ক এবং জাপোরিজিয়া অঞ্চলেও একাধিক এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালায় রুশ সেনারা। বিশেষ করে সীমান্তবর্তী ও ফ্রন্টলাইনের কাছে অবস্থিত জনবসতিতে হামলা বাড়ায় নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পাল্টা প্রতিক্রিয়ায় রুশ সেনা ও সামরিক সরঞ্জামের অন্তত 5টি ঘাঁটিতে আঘাত হানার দাবি করেছে ইউক্রেন। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করার দাবি করেছে কিয়েভ। এছাড়া বাল্টিক সাগর উপকূলে রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল রফতানি টার্মিনালে হামলার দাবি করেছে ইউক্রেন। দেশটির জেনারেল স্টাফ জানান, ড্রোন হামলায় রাশিয়ার অন্তত 5টি তেলের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় 40% তেল রফতানি আয় ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক সহযোগিতাকে গুলিয়ে ফেলা যুক্তরাষ্ট্রের ভুল অবস্থান বলে মন্তব্য করেছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা এখনও যথেষ্ট সুযোগ রয়েছে। তবে ওয়াশিংটন ইস্যুটিকে এককভাবে ইউক্রেন সংকটের সঙ্গে বেঁধে দিচ্ছে। এতে শুধু রাশিয়া নয়, মার্কিন কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন পেসকভ। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন প্রেসিডেন্ট। ফ্রান্সে অনুষ্ঠিত G7 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। বরকতুল্লাহ, সময় সংবাদ। মিয়ানমারের চলমান সহিংসতা বহুমুখী রূপ ধারণ করেছে। একদিকে জান্তা বাহিনী, অন্যদিকে গণতন্ত্রপন্থী শক্তি। এছাড়া দীর্ঘদিনের জাতিগত সশস্ত্র গোষ্ঠীও আছেন। একই ফ্রন্টে লড়াই করেও আবার একে অপরের বিরুদ্ধেও অস্ত্র ধরেছে অনেক গোষ্ঠী। তাই কার বিরুদ্ধে কে যুদ্ধ করছে, এই প্রশ্নের উত্তরই হয়ে উঠছে বর্তমান প্রেক্ষাপটের সবচেয়ে জটিল হিসেব। 2021 সালে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখলের পরই সংঘাতের সূত্রপাত। গ্রেপ্তার করা হয় নির্বাচিত নেত্রী অং সান সুচিকে। এরপর দেশ জুড়ে শুরু হওয়া গণবিক্ষোভ দ্রুতই সশস্ত্র প্রতিরোধে রূপ নেয়। সামরিক বাহিনী এখনও সবচেয়ে শক্তিশালী পক্ষ। অন্যদিকে অভ্যুত্থানের পর গঠিত ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের অধীনে তৈরি হয় পিপলস ডিফেন্স ফোর্স PDF। তৎকালীন বিক্ষোভকারীদের নিয়ে গড়ে ওঠা এই বাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে সমন্বয়ের অভাব, অস্ত্র সংকটে তাদের শক্তি ধীরে ধীরে ক্ষয় হচ্ছে বলে মত বিশ্লেষকদের। দীর্ঘদিনের জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো এই যুদ্ধে বড় ফ্যাক্টর। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি, আরাকান আর্মি, কারেন ন্যাশনাল ইউনিয়নের মতো গোষ্ঠীগুলো অনেক ক্ষেত্রে জান্তার বিরুদ্ধে লড়াইয়ে পেয়েছে ব্যাপক সাফল্য। তবে তাদের সবার লক্ষ্য এক নয়। কেউ চায় স্বায়ত্তশাসন, কেউ আলাদা রাষ্ট্র, আবার কেউ কৌশলগত সুবিধা নিয়ে দর কষাকষিতে ব্যস্ত। এর পাশাপাশি তৈরি হয়েছে নতুন প্রজন্মের ছোট ছোট প্রতিরোধ গোষ্ঠীও। তারা শুধু সামরিক শাসনের পতনই নয়, পুরো রাজনৈতিক কাঠামোকেই বদলাতে চায়। এসব গোষ্ঠী মিলে স্প্রিং রেভলিউশন অ্যালায়েন্স গঠন করলেও বাস্তবে জোটগুলোর অবস্থা খুবই নাজুক। তারা নিজেদের মধ্যে লড়াই আর সংঘর্ষে লিপ্ত হয়ে মূল লক্ষ্য থেকে অনেকটাই সরে যাচ্ছে বলে মনে করেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। মিয়ানমারের 81তম সশস্ত্র বাহিনী দিবসে সামরিক কুচকাওয়াজে শক্তি প্রদর্শন করেছে জান্তা সরকার। এরপরই সামরিক নেতৃত্বের রদবদলের গুঞ্জন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, সেনাপ্রধান মিন অং হ্লাইং দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করছেন। ক্ষমতার ভিতরে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। মিয়ানমারের রাজধানী নেপিদোতে 81তম সশস্ত্র বাহিনী দিবসে বিশাল সামরিক কুচকাওয়াজে শক্তি প্রদর্শন করে জান্তা সরকার। ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, কামান ফায়ার আর নিয়ন আলোয় যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের ফ্লাইওভার সব মিলিয়ে ছিল শক্তির প্রদর্শনী। পদকখচিত পোশাকে ওপেন টপ লিমোজিনে করে কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। তবে এই আনুষ্ঠানিকতার মাঝেই সামনে আসে বড় বার্তা। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, কুচকাওয়াজের পরেই সামরিক নেতৃত্বে রদবদল হতে পারে। উপসেনা প্রধান সোয়ে উইন এক বৈঠকে নেতৃত্ব পরিবর্তনের কথা উল্লেখ করে ইঙ্গিত দিয়ে বলেন, ক্ষমতার ভেতরে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এই পরিবর্তনের সময়টাও তাৎপর্যপূর্ণ। স্থানীয় সময় সোমবার বসতে যাচ্ছে নতুন সংসদ। সেখানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। বিশ্লেষকদের মতে, সেনাপ্রধান মিন অং হ্লাইং দীর্ঘদিন ধরেই এই পদে যাওয়ার চেষ্টা করছেন। সাম্প্রতিক নির্বাচনে সেনা সমর্থিত দলের জয় সেই পথকেই আরও মসৃণ করেছে।
যদিও ভাষণে সম্ভাব্য পরিবর্তন নিয়ে নীরব ছিলেন মিন অং হ্লাইং, তবুও 2021 সালের অভ্যুত্থানকে ন্যায্য বলে আবারও দাবি করেন তিনি। রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা জাতীয় স্বার্থে সহযোগিতা বলেও ব্যাখ্যা দেন। সব মিলিয়ে কুচকাওয়াজ শুধু শক্তি প্রদর্শনী নয়, মিয়ানমারের ক্ষমতার ভেতরে এক নিয়ন্ত্রিত রূপান্তরের বার্তাও বহন করছে। নাদিম মারজান, সময় সংবাদ। তানজানিয়ার দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে অন্তত 20 জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। কর্তৃপক্ষ জানায় নিহতের মধ্যে 1 বছরের এক শিশুও রয়েছে। ভুক্তভোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। এরই মধ্যে আবহাওয়া বিভাগ আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পূর্ব আফ্রিকার অন্যান্য দেশেও বন্যা ও ভূমিধসে হতাহতের সংখ্যা বাড়ছে। প্রতিবেশী কেনিয়ায় 88 জনের মৃত্যু হয়েছে। বন্যা এখনও 21টি জেলায় বিপর্যয় সৃষ্টি করেছে। উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে জরুরি সেবা বাহিনী। এই মাসে পূর্ব ইথিওপিয়াতেও ভূমিধসে অন্তত 80 জন নিহত হয়েছেন। জাপানের চিড়িয়াখানায় মা হারানো বানরছানা পাঞ্চ ফিরছে স্বাভাবিক জীবনে। পরিচর্যাকারীরা জানান, পুতুল জড়িয়ে রেখে সোশ্যাল মিডিয়ায় সারা জাগানো বানরটি ধীরে ধীরে নিজের দলের সঙ্গে মিশতে শুরু করেছে। তবে বানরটির জনপ্রিয়তার জেরে দর্শনার্থীর ঢল সামলাতে বিপাকে পড়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চালু করা হয়েছে নতুন নিয়ম। জাপানের টোকিও থেকে কিছুটা দূরে অবস্থিত ইচিকাওয়া সিটি চিড়িয়াখানায় পাঞ্চ নামের বানর ছানার কোনো বন্ধু ছিল না। জন্মের পরপরই ছেড়ে যায় তার মা। পাঞ্চের মা না থাকায় চিড়িয়াখানার কর্মীরা বানর ছানাটিকে একটি পুতুল ওরাংওটাং উপহার দেন। সেই পুতুল জড়িয়ে থাকা পাঞ্চের ছবি ভাইরাল হলে বিশ্বজুড়ে পরিচিতি পায় ছোট্ট এই প্রাণীটি। তবে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে বানরটি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, পাঞ্চ ধীরে ধীরে অন্য বানরদের সঙ্গে মিশতে শুরু করেছে। এখন সে নিজ থেকেই এগিয়ে গিয়ে অন্যদের সঙ্গে যোগাযোগ করছে, এমনকি খেলাধুলাও করছে। পরিচর্যাকারীদের মতে এটি তার স্বাভাবিক বিকাশের ইতিবাচক লক্ষণ। পাঞ্চ ধীরে ধীরে অন্য দলের সঙ্গে মিশে যাচ্ছে। আগে সে ভয় পেত, সবসময় পুতুলটা ধরে রাখত। এখন সে নিজে থেকেই অন্য বানরদের কাছে যাচ্ছে, যোগাযোগ করছে, এমনকি একসঙ্গে খেলছেও। তবে পাঞ্চের জনপ্রিয়তা এখন নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। শত শত দর্শনার্থী প্রতিদিন ভিড় করছেন চিড়িয়াখানায়, যা বানরগুলোর উপর চাপ সৃষ্টি করছে। এমন পরিস্থিতি এড়াতে দর্শনার্থীদের জন্য সময়সীমা, লাইভ স্ট্রিম নিষেধাজ্ঞা এবং নির্দিষ্ট ভিউইং নিয়ম চালু করেছে কর্তৃপক্ষ। বিদেশি পর্যটক থেকে স্থানীয় দর্শনার্থী সবার কাছেই পাঞ্চ এখন আকর্ষণের কেন্দ্র। কেউ তার বেড়ে ওঠাকে স্বাভাবিক পরিবর্তন হিসেবে দেখছেন, আবার কেউ মিস করছেন পুতুল জড়িয়ে থাকা সেই আগের পাঞ্চকে। অর্জিতা শেহসিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বসন্তের রং ছড়িয়েছে ঐতিহ্যবাহী চেরি ফুল। মনোমুগ্ধকর দৃশ্য উপভোগে ভিড় করছেন দর্শনার্থীরা। বসন্তের এই সময় পর্যটকদের আনাগোনায় মার্কিন অর্থনীতিতেও এসেছে গতি। আরও চেরি গাছ লাগানোর পরিকল্পনা করা হচ্ছে। গোলাপি সাদা চেরি ফুলে মনোমুগ্ধকর এক দৃশ্য তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। টাইডাল বেসিন এলাকায় সেই দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগে ভিড় করছেন বিভিন্ন দেশের দর্শনার্থীরা। প্রতি বছর বসন্তে দেশ বিদেশের হাজারো মানুষ ছুটে যান এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে। আর স্থানীয়দের কাছে এটি ঐতিহ্যে পরিণত হয়েছে, যেখানে বসন্ত মানেই চেরি ফুল আর উৎসব মুখর পরিবেশ। আমি চেরি ফুল খুব ভালোবাসি, আর আমার বাসাতেও চেরি ফুল আছে। যখন এগুলো ফুটতে শুরু করে তখনই বুঝতে পারি টাইডাল বেসিনেও ফুল ফুটতে শুরু করবে। আমি প্রতি বছরেই এখানে আসি। 1912 সালে জাপানের উপহার হিসেবে দেয়া 3000-এর বেশি চেরি গাছ আজও বহন করছে দুই দেশের বন্ধুত্বের বার্তা। টাইডাল বেসিন, ইস্ট পোটোম্যাক পার্ক ও নদীর তীর জুড়ে রোপণ করা এই গাছগুলো যেন এক শতাব্দীর কূটনৈতিক সম্পর্কের জীবন্ত প্রতীক, স্মরণ করিয়ে দেয় ঐতিহাসিক বন্ধনের কথা। এটা জাপানের পক্ষ থেকে এক ধরনের উপহার, তাই না? আমার কাছে এটা এক ধরনের সংহতির প্রকাশ। বসন্তের এই সময় পর্যটকদের ভিড়ে স্থানীয় অর্থনীতিতেও আসে গতি। ব্যবসা বাণিজ্যে যোগ হয় বাড়তি প্রাণচাঞ্চল্য। সম্প্রতি জাপান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় পোটোম্যাক নদীর তীরে নতুন করে চেরি গাছ লাগানোর পরিকল্পনার কথা উঠে এসেছে, যা দুদেশের বন্ধুত্বকে আরো জোরদার করবে বলে মনে করা হচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ঋতুরাজ বসন্তের আগমনে জাপানেও এখন সাজ সাজ রব। টোকিও ছেয়ে গেছে চেরি ফুলের স্নিগ্ধ সাদা আর গোলাপি আভায়। দীর্ঘ অপেক্ষার পর বৃষ্টি শেষে প্রকৃতি সেজেছে এক মায়াবী রূপে, যা উপভোগ করতে টোকিওর উয়েনো পার্ক সহ বিভিন্ন উদ্যানে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ।
জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জাপানের রাজধানী টোকিওর উয়েনো পার্ক এখন যেন এক গোলাপি স্বর্গরাজ্য। শত শত চেরি গাছের ডালপালা ফুলে ফুলে ভরে ওঠায় উদ্যান জুড়ে এক মায়াবী রূপ ধারণ করেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে ভিড় করছেন অসংখ্য মানুষ। জাপানিদের কাছে চেরি ব্লজম বা সাকুরা কেবল একটি ফুল নয়, বরং এটি তাদের জীবন দর্শন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শত বছরের পুরনো হানামি প্রথার মাধ্যমে জাপানিরা প্রকৃতির এই ক্ষণস্থায়ী সৌন্দর্যকে উদযাপন করে। বসন্তের এই সময়ে পরিবার, বন্ধু কিংবা সহকর্মীদের সাথে নিয়ে গাছের নিচে বসে ঐতিহ্যবাহী খাবার আর আড্ডায় মেতে ওঠাই হানামির মূল আকর্ষণ। এই সামাজিক মিলন মেলা জাপানের যান্ত্রিক জীবনেও বয়ে আনে এক প্রশান্তির ছোঁয়া। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে এবছরে টোকিওতে সাকুরা ফোটার ক্ষণ শুরু হয়েছে 19শে মার্চ, যা গেল কয়েক বছরের গড় সময়ের তুলনায় বেশ কিছুটা আগে। সাধারণত মার্চের শেষ সপ্তাহে ফুল ফুটলেও জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রার দ্রুত ওঠানামার কারণে এবার সময়ের কিছুটা হেরফের হয়েছে। তবে গত কয়েকদিনের বৃষ্টির পর রোদ ঝলমলে আকাশ উকি দিতেই ফুল ফোটা শুরু হয়েছে, যা পর্যটকদের জন্য তৈরি করেছে এক আদর্শ পরিবেশ। সাকুরার এই আকর্ষণ শুধু স্থানীয়দের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং বিশ্বজুড়ে পর্যটকদের কাছেও এটি অন্যতম গন্তব্য। বিদেশের হাজারো পর্যটক শুধুমাত্র এই চেরি ব্লজম দেখতেই জাপানে পাড়ি জমিয়েছেন। এই পর্যটন জোয়ারের ফলে হোটেল থেকে শুরু করে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও বইছে সুবাতাস, যা জাপানের অর্থনীতিও অবদান রাখে। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, আইআরজিসির যুদ্ধে প্রথমবার ইয়েমেন থেকে মিসাইল ছুড়ল হাউথি। ইরানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ নেতানিয়াহু বাহিনীর। এবং নতুন সরকার শপথ নেয়ার পরদিনই নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক গ্রেপ্তার। জেনজি বিক্ষোভ দমন অভিযানে জড়িত থাকার অভিযোগ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ দিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রোজা। ধন্যবাদ জাফর। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।